দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। বাংলাদেশের কিছু রাজনৈতিক প্রশ্নকে আমরা সমাধান করতে চেয়েছিলাম। আমরা 24 অভ্যুত্থানের অব্যবহিত পরের সময়ে এই বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়ার জন্য গণপরিষদের দাবি তুলেছিলাম, নতুন সংবিধানের কথা বলেছিলাম। কিন্তু স্থিতিশীলতার স্বার্থে এই বাংলাদেশে আমরা ঐক্যমত্য কমিশনে সংস্কারের পক্ষে আমরা কথা বলেছি। ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন আমরা সংস্কারের পক্ষে কথা বলেছি। আমরা ঐক্যমত্য কমিশনের মেয়াদকাল অতিক্রান্ত করার পরে জুলাই সনদ প্রণীত হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গৃহীত হয়েছে, বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 24 অভ্যুত্থানের সিলসিলা ধরে বাংলাদেশে যে রাজনৈতিক প্রশ্ন সমাধান হয়ে গিয়েছে, সেই রাজনৈতিক প্রশ্নকে ছলে বলে কৌশলে বাংলাদেশের বিচার বিভাগের কাছে সঁপে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা আজকে খেয়াল করে দেখেছি, বাংলাদেশের হাইকোর্টে 2টি রিট করা হয়েছে। এই 2টা রিটের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট, গণভোটের ফলাফল এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণকে আজকে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। এটা কোনো আইনের প্রশ্ন নয়, এটা প্রকৃতার্থেই একটা পলিটিক্যাল কোশ্চেন, রাজনৈতিক প্রশ্ন। পৃথিবীর কোন বিচার বিভাগ রাজনৈতিক প্রশ্ন সমাধানের দিকে যায় না, কিন্তু আমরা খেয়াল করে দেখছি বাংলাদেশ রাষ্ট্রটিকে একটা জুডিশিয়াল রাষ্ট্র, জুডিশিয়াল স্টেট হিসেবে পরিণত করার চক্রান্তের জায়গা থেকে পলিটিক্যাল কোশ্চেনকে কোর্টের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি ত্রয়োদশ সংশোধনীর ক্ষেত্রে পলিটিক্যাল কোশ্চেনকে যখন কোর্টে ঠেলে দেওয়া হলো, বাংলাদেশের পলিটিক্যাল অঙ্গনে বাংলাদেশে ফিসফা চেপে বসলো। আমরা খেয়াল করে দেখলাম, যখন নির্বাহী আদেশে কোটার সুরাহা হওয়ার কথা, তখন সেই কোটার সুরাহা নির্বাহী বিভাগে না করে, সংসদে না করে, নির্বাহী বিভাগের হাত ধরে কোটার সুরাহা না করে শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের ফিসফা কোটাকে যখন কোর্টে এটিকে ঠেলে দিল, তখনই বাংলাদেশের ছাত্র জনতা এই রায়ের বিপক্ষে তারা রাজপথে নেমে এসেছিল। বাংলাদেশের নির্বাহী প্রশ্নগুলোকে, যেটা আইনগত প্রশ্নের বাইরে, এবং বাংলাদেশের পলিটিক্যাল কোশ্চেনগুলোকে যখনই কোর্টের দিকে ঠেলে দেওয়া হয়েছে, এই বাংলাদেশে পলিটিক্যাল অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। বাংলাদেশকে খাদের কিনারায় নিয়ে যাওয়ার চক্রান্তগুলো করা হয়েছে। আজকেও যে প্রশ্নগুলো সুরাহা হয়ে গেছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক অভিপ্রায় প্রকাশ ঘটিয়েছে। অধিকন্তু গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের অধিকাংশ জনগণ তাদের রাজনৈতিক অভিপ্রায় তারা জানান দিয়েছে। বিএনপি যে পরিমাণ ভোট দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তার দ্বিগুণ ভোটে গণভোট পাস হয়েছে। অতএব যে পরিমাণ ভোটের বড়াই করে তারা 2/3 মেজরিটির বড়াই করছে, তাদের মনে রাখা প্রয়োজন, তাদের থেকেও বেশি বৈধতা গণভোটের, তাদের থেকেও বেশি বৈধতা জুলাই সনদের, তাদের থেকেও বেশি বৈধতা জুলাই গণঅভ্যুত্থানের। অতএব যে সিলসিলার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে অতিক্রান্ত করছে, 24 গণঅভ্যুত্থানে জনগণের ম্যান্ডেট, ঐক্যবদ্ধ কমিশনে রাজনৈতিক দলগুলোর একত্রিত হওয়া, জুলাই সনদ গৃহীত হওয়া, জুলাই সনদের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একীভূত হয়ে যাওয়া, এক পক্ষে তাদের মতামত জানান দেওয়া, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ গৃহীত হওয়া, বাংলাদেশে জুলাই সনদের ভিত্তিতে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া, গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের গণভোটের রায়ের পক্ষে তাদের মতামত ব্যক্ত করা, এই প্রত্যেকটা প্রশ্নকে যারা নতুন করে কোর্টে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে, তারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, জুলাই অভ্যুত্থানকে নিয়ে ষড়যন্ত্র
সংস্কার নিয়ে ষড়যন্ত্র করছে। যে রাজনৈতিক শক্তি আমাদের কাছে খবর এসেছে আজকে জুলাই সনদের বিপক্ষে, সংস্কারের বিপক্ষে আজকে কোর্টে যে রিট করা হয়েছে সেই রিটের শুনানির সময়টাতে ওই শুনানিগুলোর পক্ষে বিএনপির আইনজীবীরা কোর্টের রুমে উপস্থিত হয়েছিলেন। এটা স্পষ্টভাবে দেখা যায় বিএনপি একদিকে ডেপুটি স্পিকার খোঁজার জন্য বিরোধী দলকে বলবে, অন্যদিকে তাদের আইনজীবীদেরকে কোর্টে প্রেরণ করবে যাতে করে জুলাই সনদ গৃহীত না হয়। জুলাই সনদ দিয়ে পলিটিক্যাল গোষ্ঠীকে জুডিশিয়াল ম্যাটারে রূপান্তরিত করা যায়, যাতে করে বাংলাদেশে জুডিশিয়াল স্টেট করার মতো ষড়যন্ত্র বাস্তবায়িত হয়। তার জন্য বিএনপি কাজ করবে। এমন ধরনের বিচারিতা বাংলাদেশের জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না। বাংলাদেশের পলিটিক্যাল কোশ্চেনগুলোকে যখন কোর্টের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, ত্রয়োদশ সংশোধনীকে কোর্টের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, কোটা ব্যবস্থাকে কোর্টের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, পরিণতি কিন্তু ভালো হয় নাই। আমরা যারা বাংলাদেশের বিচারালয়ে আছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই, অনেকে না বুঝে ষড়যন্ত্রমূলক ভাবে পলিটিক্যাল কোশ্চেনগুলোকে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু হাইকোর্টকে তার মেরুদণ্ড সোজা রাখতে হবে। হাইকোর্টকে স্পষ্ট করে বলতে হবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন পলিটিক্যাল কোশ্চেন ডিল করতে পারে না। হাইকোর্ট সুপ্রিম কোর্ট শুধুমাত্র আইনগত কোশ্চেন ডিল করবে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কারো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন সরকারি দলের তাবেদার হয়ে কাজ করবে না। অবশ্যই জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে 24-এর অভ্যুত্থানে জনগণ যে অভিপ্রায় প্রকাশ করেছে, গণভোটের রায়ের মধ্য দিয়ে, হ্যাঁ জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে জনগণ যে রায় প্রদান করেছে তার বিপক্ষে বাংলাদেশের কোন কোর্ট যেতে পারে না। যদি বাংলাদেশের পলিটিক্যাল কোশ্চেনগুলোকে কোর্টে নিয়ে আসার চেষ্টা করা হয়, ত্রয়োদশ সংশোধনীর কথা মনে রাখুন, কোর্ট মনে রাখুন, 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছে নির্বাহী আদেশে কোটার সুরাহাকে যখন কোর্টে নিয়ে আসা হলো, পলিটিক্যাল কোশ্চেনকে যখন কোর্টে নিয়ে আসা হলো, তারই ফলশ্রুতিতে বাংলাদেশে 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। অতএব কোর্টকে মনে রাখতে হবে, তারা যদি সত্যিকার অর্থে বাংলাদেশ রাষ্ট্র থেকে অগ্রসর হতে চায়, যদি তারা ক্ষমতার ভারসাম্যে বিশ্বাস করে, যদি তারা সেপারেশন অফ জুডিশিয়ারি, সেপারেশন অফ পার্লামেন্ট, সেপারেশন অফ এক্সিকিউটিভে যারা যদি বিশ্বাস করে, তারা কোনোভাবে পলিটিক্যাল কোশ্চেনকে তারা কোর্টে ইন্টারফেয়ার করতে পারবে না। আমরা জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের বিচারালয় এবং বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন বিএনপিকে আমরা বলতে চাই, জনগণের অভিপ্রায়ের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি ভালো হবে না। জুলাই সনদের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি ভালো হবে না। গণভোটের রায়ের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি ভালো হবে না। আমরা খেয়াল করে দেখেছি এই বিএনপি সরকার তারা তাদের মতো করে তারা সংবিধানকে তারা ব্যাখ্যা করে। যখনই সংবিধানের প্রয়োজন তাদের হয়ে করে ক্ষমতাকে টিকিয়ে রাখার স্বার্থে, তখন তারা সামনে সংবিধানকে নিয়ে আসে। অথচ মনে রাখা প্রয়োজন, কোন সংবিধানের ছকে ফেলে গণ অভ্যুত্থান বাংলাদেশে হয় নাই, বরং ওই সংবিধানকে লঙ্ঘন করেই বাংলাদেশে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ যে সাংবিধানিক ধারাবাহিকতা বলা হয়, সেটা কোয়াজাই কনস্টিটিউশনাল, সেটা এক্সট্রা কনস্টিটিউশনাল, সেটা পিওরলি কনস্টিটিউশনাল ব্যাপার নয়। অতএব পিওরলি কনস্টিটিউশনাল দৃষ্টিভঙ্গি দিয়ে, সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দিয়ে, পুরোপুরি সাংবিধানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে ব্যাখ্যা করতে হবে কোয়াজাই সংবিধানাল কনস্টিটিউশনাল ব্যাখ্যা দিয়ে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থাকে, সাংবিধানিক ব্যবস্থাকে ব্যাখ্যা করতে হবে কোয়াজাই কনস্টিটিউশনাল, এক্সট্রা কনস্টিটিউশনাল এবং জনগণের অভিপ্রায়কে
সমন্বিত করে নিয়ে একটা মিক্সড কনস্টিটিউশনাল ফর্মুলায় বাংলাদেশকে ব্যাখ্যা করতে হবে। এবং আমরা সেটা বিএনপির মধ্যেও দেখি কাজে, কিন্তু তারা সব কাজে সেটাকে মানতে চায় না। আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবিধানে উল্লেখিত শেখ মুজিবুর রহমানের ছবিকে সরিয়ে দিয়ে তিনি তার প্রেস ব্রিফিং জাতির উদ্দেশ্যে ভাষণ তিনি দিয়েছেন। কোথায় গেল সংবিধানের কথা? কারণ আমরা জানি এই সংবিধান যেটা বাংলাদেশে 24 অভ্যুত্থানের আগে পর্যন্ত ছিল, আওয়ামী লীগ জোর জবরদস্তি ভাবে আওয়ামী লীগের এজেন্ডাকে এই সংবিধানে তারা প্রযুক্ত করেছিল। অতএব নতুন করে বাংলাদেশকে গড়তে হলে আওয়ামী সংবিধান থেকে বেরিয়ে আসতে হবে। জনগণের সংবিধানকে প্রণয়ন করার জন্য অবিলম্বে বিএনপির সংসদ সদস্যদেরকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পথে থাকতে চান, অবিলম্বে জল খোলা না করে আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন। কোন ধরনের জনগণের সাথে চাকরি করা যাবে না। জনগণের সাথে নিয়ে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংসদে এবং সংসদের বাইরে বাংলাদেশের সংস্কারকে নতুন বন্দোবস্তকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাবে। সেই কাজের সাথে বীর চট্টগ্রামবাসীকে, চট্টগ্রাম বিভাগের এনসিপির নেতৃবৃন্দকে, কর্মীদেরকে এবং চট্টগ্রামে আপামর জনতাকে, চট্টগ্রামের সকল রাজনৈতিক দলকে একত্রিত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য